চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় সরকারি হিসাবে ৬৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কমপক্ষে অর্ধশত। এ পর্যন্ত ৪৭ জনের মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও বাকিদের শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নিখোঁজ ১৮ জনের একটি তালিকা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সায়েদ খোকন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল সেদিন। অবশ্য হাজী ওয়াহিদ ম্যানশনের দোতলা থেকে আগুনের সূত্রপাতের দাবিও আছে কারো কারো। আগামী ২-৩ দিনের মধ্যে ৩টি তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেলে প্রাথমিকভাবে চকবাজার থেকে এবং পর্যায়ক্রমে গোটা পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রম মন্ত্রণালয় থেকে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ এবং আহতদের চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত সম্পত্তির আর্থিক লোকসান পুষিয়ে নিতে ভবন এবং ভবনের অভ্যন্তরীণ মেশিনারি বা যন্ত্রপাতি, গৃহস্থলী আসবাবপত্র ও দ্রব্যাদি এবং ব্যবসায়িক পণ্যের জন্য একসাথে বা আলাদাভাবে অগ্নি বীমা করা গেলেও আহতদের চিকিৎসা বা নিহতদের ক্ষতিপূরণ দিতে কি আছে ব্যবস্থা? এক দুর্ঘটনায় আহত যে কারো চিকিৎসার জন্য একটি পরিবার নিঃস্ব পর্যন্ত হয়ে যায়, তাহলে তাদের দায়িত্ব বা কে নেবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন ঢাকা মেডিকেলের বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান এবং সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান। তিনজনকে স্বাগত জানাই আজকের রাজকাহনে। শুরুতেই ডাক্তার সামন্তলাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে কথাটি আমরা আসলে বলার চেষ্টা করেছি, যে আহত এবং নিহতের সংখ্যা আপনারা পাচ্ছেন বার্ন ইউনিটগুলোতে, বিশেষ করে সর্বশেষ যে ঘটনা, সেই ঘটনা দিয়ে যদি শুরু করি, এখানে যে টাকাটি, যে অর্থটি সরকার থেকে বরাদ্দ করা হয়েছে, সেটি একজন রোগী বা এতগুলো রোগীর চিকিৎসার ক্ষেত্রে কতটুকু আসলে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমি একটু বলি তাহলে, যে মোট 18 জন রোগী আসছিল। 18 জনের মধ্যে 9 জনকে আমরা ওই দিন রাত্রি প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি, আর বাকি 9 জন ভর্তি আছে। যে কোনো বার্ন রোগী 10% যদি বাচ্চাদের হয় আর 15% অ্যাডাল্টের হয়, সেটাই মেজর বার্ন। এবং একটা বার্ন রোগী 25-30% বার্ন হলে তার চিকিৎসা কিন্তু অনেক দিন সময় লাগে। ইটস নট এ ম্যাটার অফ যে 7 দিনে ভালো হয়ে যায়। বিশেষ করে এই সমস্ত কেমিক্যাল বার্ন, ফ্লেম বার্ন, এগুলো অনেক সময় দেখা যায় 1 মাস, 2 মাস, 3 মাসও হাসপাতালে থাকতে হয়। সুতরাং চিকিৎসা তো ব্যয়বার ডেফিনেটলি একটু বেশি। এবং যেটা আমাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট, যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে সরকারি করে, কিন্তু একটা বড় ডিজাস্টার হইলে একা সরকারের পক্ষে সবকিছু করা বোধহয় আমার মনে হয় না সম্ভব হবে। তাহলে এই যে আমি আসলে যেতে মানে উত্থাপন করতে চাচ্ছিলাম, এই যে আহত রোগীটা, যার জন্য আপাতত একটা চিকিৎসার ব্যয়ভার বহন করা হলো, এর আগেও আপনাদের সাথে নিশ্চয়ই এরকম ঘটনা ঘটেছে, একসময় দেওয়া হয়, এরপরে কিন্তু সারাটা জীবন তাকে টানতে হয়, বা যতদিন পর্যন্ত চিকিৎসা চলে তাতে কিন্তু নিঃস্ব হয়ে যায় মানুষ। এটা খুবই সত্যি কথা। নিমতলির ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মনে আছে, তারপরে রাজনৈতিক সহিংসতার সময় এই যে মানুষগুলো যারা বেঁচে আছে, তারা কিন্তু এখনো যন্ত্রণার মধ্যে আছে একদম। এবং অনেকে, আমি যতটুকু জানি, বার্ন, এরকম বার্ন হলে একটা ট্রমা হয়। ধরেন একটা মানুষ যখন ট্রাক চালায়, তার সময় যে পেট্রোল বোমা ফেলা হয়, তখন যে ট্রমাটা হয়, সে পরবর্তীতে কিন্তু আবার ট্রাক চালাইতে পারে না। তখনই আপনার তাকে দেখভাল করতে হবে, রিহ্যাবিলিটেশন চাই, পুনর্বাসন করতে হবে। এটা বার্ন রোগীদের সাইকোথেরাপি, সাইকোলজি, রিহ্যাবিলিটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা অনেক দিন আমি তো মনে করি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, যে 20-30% বার্ন হলে সারা জীবনই তাকে, কারণ পরে কিন্তু এমন একটা শ্রেণীর গরিব এবং অশিক্ষিত মানুষ, তাদেরকে রিহ্যাবিলিটেশন করার দায়িত্ব কিন্তু সরকারের বলেন, অন্যান্য সরকার একার পক্ষে তো সম্ভব না, সবাই মিলে রিহ্যাবিলিটেশনটা করা আমি মনে করি যে খুবই জরুরি দরকার। জি জনাব গোলাম রহমান, আসলে এই জায়গাটাতে যদি আসে, যে রিহ্যাবিলিটেশন এবং মানুষের দুর্ঘটনা কিন্তু কোনো মানুষ ইচ্ছে করে আনে না, সেটি দুর্ঘটনা যে কোনোভাবেই হোক, অনিচ্ছাকৃত দুর্ঘটনা, এটার দায়িত্ব সরকার হোক বা যে দুর্ঘটনাটা ঘটালো তাকেও তো নিতে হবে। ন্যায় কি শেষ পর্যন্ত? এতে ক্যাবের কোনো ভূমিকা কি আছে? ক্যাব তো আপনার ক্যাব তো একটা, জি, তাদের আসলে এই সুবিধাটা পাওয়ার জন্য ক্যাব কিছু করতে পারে কিনা, ক্যাবের দাবিগুলো কি থাকবে? আপনি ডক্টর সামন্তলালের সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই। আমার বাসায় একটা বোম মারা হয়েছিল সেই রাজনৈতিক অস্থিরতার সময়, জি, এবং সেই বোমটি
আমার হলো গেটের বাইরে থেকে ছুরি মারা হয়েছিল। আমার একজন প্রাইভেট ড্রাইভার, আমার মেয়ের ড্রাইভার, সে তখন গাড়ির সামনে দাঁড়ানো ছিল এবং স্প্লিন্টারে সে আহত হয়। তো সাথে সাথে প্রথম শাহাবুদ্দিন মেডিকেল কলেজ বা মানে আমার বাসা গুলশানে, ওইখানে কিছু চিকিৎসা হলো। তারপরে পিজিতে আমি তখন যিনি পিজির ভিসি ছিলেন তাকে টেলিফোন করলাম, উনি বললেন যে পাঠিয়ে দেন, মানে চিকিৎসা হলো। জি। কিন্তু এটা তো কয়েক বছর হয়ে গেছে। গত বছর থেকে সে বলতেছে তার আর কি নানা রকমের অসুবিধা দেখা দিয়েছে এবং প্রতি মাসে তার 2-3 হাজার টাকা করে খরচ করতে হচ্ছে। ও সে 6 মাস গাড়ি চালাতে পারে না। তারপরে আমরা তাকে আর কি করেছি, যেহেতু প্রাইভেট ড্রাইভার। এখন তার প্রত্যেক মাসেই পিজিতে যেতে হয়, ওইখানে আমি বলে দেই। তারপরেও তার 2-3 হাজার টাকা করে খরচ করতে হচ্ছে। এই যে একটা লাইবিলিটির মানে একটা খরচান্ত ব্যাপার, এটার জন্যে সরকারি কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নাই। আপনি এই অগাস্টের যে ঘটনা, যে আপনার 2004 না 5 সালে হলো, সেই ঘটনায় যারা নিহত তো হয়েছিল 20-25 জন, আহত হয়েছিল শয়ে, তাদের অনেকেই এখনো আর কি নানাভাবে ভুগছে এবং ওদের জীবিকার অর্জনটা আর কি কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে রাষ্ট্রের বোধহয় একটা দায়িত্ব নেওয়া দরকার। রাষ্ট্রের, তবে আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা এত বেশি, অসুস্থ মানুষের সংখ্যা এত বেশি, এই দায়িত্বটা রাষ্ট্র আসলে কত দায়িত্ব নিতে পারে, সেটাও একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সেটার একটা দিক আছে। আমি জানি যে বিদেশে, ধরেন আমেরিকাতে অথবা অস্ট্রেলিয়াতে, কেউ যদি ওই রকম মানে মারাত্মকভাবে অসুস্থ হয় বা ইনক্যাপেবল হয়ে যায়, তখন কিন্তু রাষ্ট্র আর কি তার দায়িত্ব নিয়ে নেয়। আমাদের এখানে সেই ব্যাপক দায়িত্ব নেওয়াটা সম্ভব বলে মনে হয় না, তবে কিছু একটা ব্যবস্থা থাকা দরকার। জি, সৈয়দ শাহরিয়ার হাসান, আপনার কাছে আসি। আপনি যেহেতু একটি বিমা কোম্পানির, সাধারণ বিমা কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন, জীবনের বিমা আসলে বাংলাদেশে এখনো সেরকম ভাবে কিন্তু জনপ্রিয় না, এটা একদম মেনে নিতে হবে। কারণ এত কোটি মানুষ, তার মধ্যে কতজন আর বিমা করে? বিমা করাতে আপনাদের সমস্যা হয়। বিমা করার পরে একটা জিনিস বোধহয় মানুষের মধ্যে এখনো কনসেপ্টটা আছে যে আসলে বিমা করে লাভ হবে কি, শেষ পর্যন্ত এই বিমার অর্থটুকু পাওয়া যাবে কিনা, এই ভয়ের কারণেই কি মানুষ করে না? ধন্যবাদ। বিমা সম্বন্ধে যে কথাটা আপনি বললেন, এটা অনেকাংশেই এটা, কিন্তু আমি যেটা কিছুক্ষণ আগেও আলোচনা আমাদের উঠছিলাম, যে বিমাটা কিন্তু একটা ফাইন টিউনিং অফ অ্যাবিলিটি অ্যান্ড অ্যাওয়ারনেস। এখন সরকারের নানান রকম অর্থনৈতিক কর্মকাণ্ডে লোকের আর্থিক অবস্থার হয়তো পরিবর্তন এসছে, কিন্তু সচেতনতা মানে অ্যাওয়ারনেসটা আসেনি। বিমার যে একটা গুরুত্ব, সেই জিনিস, সেই বোধটাই আসেনি। এর জন্যই তারা কিন্তু অনেক চিপ টাইপের ইন্স্যুরেন্স রয়েছে, যেগুলো ধরেন এই টাইপের, যেমন ক্যাটাস্ট্রফি স্যার যেটা বললেন, যে সরকারের পক্ষে সব দেওয়া তো সম্ভব না, এটা মানে ডাইভার্সিফিকেশন করা যায় রিস্কটাকে, সেটা হলো যদি সেটা বিমার মাধ্যমেই করা সম্ভব। দেখেন, ফর এক্সাম্পল, যদি আমাদের এখানে এক রকমের বিমা আছে অ্যাক্সিডেন্টাল বিমার জন্য, যেটা বলা হয় মাত্র 769 টাকা, 69 টাকা মাসে না, বছরে, এবং এটার কম্পেনসেশন হলো আপনার 1 লক্ষ টাকা ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ। আর যদি ইন কেস অফ লস অফ এনি অর্গান অর আদার থিংস, তাহলে পার্শিয়াল প্রপোর্শনাল একটা ইয়েতে রয়েছে। তো একটা লোক যদি ধরেন প্রত্যেক সপ্তাহে আপনার 2 টাকা করেও সেভ করে, তাহলেও তো 104 টাকা হয়ে যায়। ইজিলি হি ক্যান বাই দিস থিংস। তো এইখানে যদি সরকারের বাধ্যবাধকতা থাকে, কিংবা অন্য কোনো অর্গানাইজেশনগুলো আছে তারা যদি করে, তাহলে কিন্তু এইটা কিন্তু অনায়াসেই নিয়ে যেতে পারে। এবং ধরেন আমাদের দেশে নানান রকম কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, এনজিওরা রয়েছে,
তারা যদি তারা বান্ডেল প্রোডাক্ট হিসাবে ওই জিনিসগুলো ইয়ে করে মানে সেল করে তাহলে কিন্তু বীমার ব্যাপ্তিটা অনেক বেড়ে যায়। এবং এই যে এক একটা ডিজাস্টার, এই চকের স্যাররা বললেন নিমতলিরটা হলো, চকেরটা হলো, এরকম আরো অনেক হচ্ছে। কিছু আমরা কাগজে জানতে পারছি বড় কিছু হলে, আর নিত্য নৈমিত্তিক প্রত্যেকদিন মোটরসাইকেলে কয়জন মারা যাচ্ছে বলেন রোডে, অসংখ্য। তো এইটা একটা লোকের উপর ডিপেন্ডেন্ট 5-6 লোক থাকে একটা পরিবার। তো এখন সেখানে হয়তো ড্রাইভার গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করলো কিংবা মেরে দিল, 20,000 টাকা দিয়ে কোনো রকম করে আপোষ মীমাংসা হয়ে গেল। কিন্তু এখানে 1 লক্ষ টাকা পেলে সেই ফ্যামিলিটা কিন্তু একদম পথের ভিখারি হয়ে যায় না, সামাজিক একটা ইয়ে হতে পারে। সুতরাং এইখানে কিন্তু আপনার কোঅপারেটিভ সোসাইটিগুলো একটা প্রিমিয়াম ফাইন্যান্সিং কোম্পানি হিসেবেও কাজ করতে পারে। তারা যদি 2 টাকা, তারা তো উইকলি কালেকশনের ভিতরেই চলে, উইকলি ওর মান্থলি কালেকশন করে এটা দিতে চলতে পারে। এছাড়া আরেকটু যারা উচ্চবিত্ত ক্লাস রয়েছে তাদের জন্য হসপিটালাইজেশন স্কিম রয়েছে, যে কোনো কারণে মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেলে তারে হসপিটালে যেতে হলো, তো হসপিটাল অফকোর্স ইটস এন এক্সপেন্সিভ ম্যাটার, হ্যাঁ, তখন তাকে কিন্তু সেই হসপিটালাইজেশনের পিরিয়ডের পুরো টাকাটাই দেওয়া হয়। তো এই জিনিসগুলো রয়েছে। কিন্তু যেহেতু আমরা জনসচেতনতা, ওই যে আপনি একটা বললেন বীমা সম্বন্ধে লোকের একটা নেগেটিভ মানে ধারণা রয়ে গিয়েছে, যদিও কিন্তু ধরেন এই 2 বছরে সাধারণ বীমা কর্পোরেশন বললেন যথেষ্ট পরিমাণে আমি এই 2 বছরে কিন্তু ক্লেম সেটেলমেন্ট করেছি, ক্লেম সেটেলমেন্ট সরকারি। আমরা তো ধরেন মেইনলি করি সরকারের যে সম্পত্তিগুলো, পাবলিক প্রপার্টিগুলো করছি। এখন আমি দেখে এসেছি লাস্টে ওই দিনে দেখে এলাম যে এখন 2018 সালের ক্লেম আমার কাছে নাই বললেই চলে। এর আগে যেগুলো হিপ অফ ইয়ে ছিল, জড়িত ছিল। এছাড়া প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের আমাদের সাথে রিইন্স্যুরেন্স করতে হয়, তাদেরও যতদূর সম্ভব আমরা দিয়ে এটা অনেক কমিয়ে এনেছি। এবং আমরা চাইছি যে বীমার সম্বন্ধে লোকের যে এটা একটা নেতিবাচক মানে ধারণা রয়েছে সেই জিনিসটার পরিবর্তন আনা। এর জন্য আগে আসতে হবে মিডিয়ার, আগে আসতে হবে অন্যান্য এজেন্সিগুলোর, এবং গভর্নমেন্টকে কিছুটা বাধ্যতামূলক করতে হবে কিছুগুলো নেওয়ার। এই দেখেন একটা কথা চিন্তা করেন, ন্যাচারাল ক্যালামিটি কিংবা ডিজাস্টারের কথা যে স্যার বললেন, তো সেইখানে এখন আমাদের এই দেশটা কিন্তু ঢাকা এবং চিটাগং কিন্তু আর্থকোয়েক প্রোন জোন একদম, এবং যদি আর্থকোয়েক হয় একটা, তাহলে ধরেন কি রকম দশা হবে, এবং আর্থকোয়েকে যতটা না ক্ষতি হবে তার নিচ দিয়ে আনপ্ল্যান্ড ওয়েতে নানান রকম পাইপ টাইপ গিয়েছে, এইগুলো বাস্ট করে ইলেকট্রিসিটি বাস্ট করে একটা ডিজাস্টার পুরো চলে আসবে। সেইখানে কিন্তু গ্যাস লাইন, স্যার ওইটা আমি বলতে চাই, যাই হোক, তো একটা তো সেই সব জায়গায় কিন্তু আপনারা উন্নত দেশগুলো সব কিন্তু এই টাইপের করে বীমা নিয়ে রাখে, সরকারের পক্ষ থেকে নিতে পারে। আপনি চিন্তা করেন যখন এরকম টাইপের একটা ডিজাস্টার চলে আসে তখন সরকার কিন্তু তার বাজেট কাটছাট করে ইমিডিয়েটলি লোকজনকে মিট আপ করার জন্য যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করে। যদিও আমাদের এটা মানে কি বলবো ওয়েলফেয়ার স্টেট না, অন্যান্য জিয়েতে যে প্রত্যেক কম্পেনসেশন দিচ্ছে, কারণ আমাদের গরিবের সংখ্যা যে হারে বেশি না। তো তখন একটা ইয়ে হয়তো একটা স্পেসিফিক আপনার রেক্টার স্কেলে যদি ভূমিকম্পটা হয় তাহলে ওই রকম করে মেজার করা, ভূমিকম্প মেজার করা খুব ইয়ে সময়, তখন কিন্তু সরকারের কাছে অনায়াসে ওই টাকাটা চলে আসে। এবং এইটা কি লাভ হলো আপনার? লাভটা হলো সরকারের কাঁধের উপরে কিন্তু কোনো প্রেশার পড়লো না। এই টাকাটা আমরা রিইন্স্যুরেন্স করি, আমরা বিদেশ থেকে এই টাকাটা অনায়াসে নিয়ে আসতে পারি। অ্যান্ড উন্নত দেশগুলোতে দেখেন ফ্লোরিডাতে হচ্ছে, অস্ট্রেলিয়াতে হচ্ছে, নানান রকম বড় বড় ডিজাস্টার হচ্ছে, কিন্তু তাতে তাদের সরকারের ইকোনমি কিন্তু ডাইরেক্টলি খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তারা সেভাবে আসলে এর জন্য আমার যে আপনারা মিডিয়ারা যারা রয়েছেন কিংবা অন্যান্য আরো যারা সরকারের আগে আসা উচিত, বীমাটাকে কিছু অনেকটা ক্ষেত্রে যেমন মোটরকে বাধ্যতামূলক করা হয়েছে, তাও মোটর ইন্স্যুরেন্স হচ্ছে থার্ড পার্টিকে বাধ্যতামূলক করা হয়েছে, তাতে বাধ্য হয়ে লোকে নাহলে ট্রাফিক ধরবে, এই ইয়েতেই করছে 500 টাকা দিয়ে হলো একটা ইন্স্যুরেন্স করে ফেলছে। জি সামন্তুল্লাহ সাহেব, আমি আপনার কাছে একটু বিরতিতে যাব, বিরতি যাওয়ার আগে একটু প্রশ্ন করে রেখে যাই। এই যে সৈয়দ শাহরিয়ার হাসান যে ক্যালামিটি মানে ভয়ানক অবস্থা বললেন, যে যদি একটা ভূমিকম্প হয় তাহলে ঢাকা এবং চট্টগ্রামে কি অবস্থা হবে, সেখানে যদি বার্ন হয় এবং বার্নের রোগ যদি এরকম বাড়তে থাকে, সেক্ষেত্রে আমাদের আসলে সক্ষমতা কতটুকু, কতজনকে আমরা চিকিৎসা দিতে পারবো, আপনাদের সক্ষমতা কত, এই জায়গাটা আসবে। একটা বিরতি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আলোচনা করছি আজকে রাজকাহনে দুর্ঘটনা, হতাহত, তারপর এই বিষয় নিয়ে।
আবার স্বাগত রাজকাহনে। আজকে আমাদের অতিথি ডাক্তার সামন্তলাল শেল, গোলাম রহমান এবং সৈয়দ শাহরিয়ার হাসান। সামন্তলাল শেল, আমি যেটা বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন করেছিলাম যে সক্ষমতা আসলে কতটুকু আছে, এখনই আপনাদের হিমশিম খেতে হয়, সামনে যদি আরো আল্লাহ না করুক বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা আসলে কতটুকু এই চিকিৎসা ব্যবস্থাটা দিতে পারবো? আমি বার্ন রোগীর সম্বন্ধে বলি, অন্য কিছু তো আমি মনে করি যে আমরা এই বার্ন রোগীর চিকিৎসার সক্ষমতা যদি আজ থেকে আপনি 15-20 বছর আগের কথা বলেন, তখন কিন্তু মাত্র 5টা বেড ছিল বার্ন ইউনিটে। সেই 5টা বেড থেকে 50-100 এখন 500-তে যাচ্ছি আমরা। সক্ষমতা আগের থেকে আমি বলবো অনেক ইমপ্রুভ করেছে। আগে একটা ক্যাটাস্ট্রফি হলে সেটাকে ম্যানেজ করার মতো অভিজ্ঞতা কিছুই ছিল না। এখন দেখেন, আপনি কদিন আগে সোহরাওয়ার্দী হাসপাতালে একটা ঘটনা ঘটলো, তখন দেখেন একটা মানুষও কিন্তু উপরওয়ালার ইচ্ছায় ইনজিওর্ড হয়নি, সবাইকে বের করে নিয়ে এটাকে সামলানো গেছে। নিমতলিতে এত বড় একটা ঘটনা, 132 জন মারা গেল, তখন কিন্তু এখন এই চকবাজারের ঘটনায় কিন্তু আহতের সংখ্যা কম, মৃতের সংখ্যা খুব বেশি, কিন্তু নিমতলিতে কিন্তু আহতের সংখ্যা অনেক বেশি ছিল। সেইটাও আমরা মানে প্রার্থী আমি মনে করি। আর ভবিষ্যতে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী ওনার নামে যেটা ইনস্টিটিউট হচ্ছে, সেটা 500 বেডের হবে, এবং এই 500 বেডের হাসপাতাল হলে আমরা আরও ক্যাজুয়ালিটি ম্যানেজ করতে পারবো বলে মনে করি। তবে আমার কতগুলো সাজেশন ছিল যে আমাদেরকে যে কোনো ক্যাজুয়ালিটির জন্য একটা জাতীয় দুর্যোগ অফিসিয়ালি করা উচিত কমিটি, যেমন এখানে ফায়ার সার্ভিস থাকবে, পুলিশ থাকবে, ডাক্তার থাকবে, সব কিছু মিলে। এবং এই যে আগুনগুনা লাগে, যখন আগুন লাগে তখন ফায়ার সার্ভিস যখন যায়, ওটার সময় যদি একটা মেডিকেল টিমও যায়, বার্নের ডাক্তার, তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে কোন রোগীটা কি দেওয়া উচিত। এটা কিন্তু অনেক ইমপ্রুভ করবে আর কি সার্ভিসে, আমার এটা বিশ্বাস। তো সুতরাং আরেকটা আপনাকে আমি কথা বলি, বাংলাদেশে আমার অভিজ্ঞতা থেকে, আমি সেই জগন্নাথ হলের ট্র্যাজেডির থেকে আমি দেখে আসছি, বাংলাদেশের কিন্তু মানুষ এই সমস্ত ট্র্যাজেডিতে সব এক হয়ে যায়। তখন কিন্তু ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ছাত্র সবাই, আপনি দেখেন সোহরাওয়ার্দী হাসপাতালের ঘটনায় অ্যাম্বুলেন্স চালকরাও হেল্প করছে, রোগী নিয়ে গেছে, একটা পয়সা অনেক। আশেপাশে বিভিন্ন কলেজের ছেলেমেয়েরা চলে এসেছে, ওই যে এগ্রিকালচার কলেজের ছেলে মেয়ে, আমাদের মেডিকেল কলেজের ছেলে, এই একটা বাংলাদেশের একটা ভালো একটা আমি এটা মনে করি। সুতরাং ওই দিক থেকে মানবতাটা তখন জেগে ওঠে। এক্স্যাক্টলি স্যার, এটা সত্যি কথা বলছেন। তখন ওই জাতি, ধর্ম, দল নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়ে। তা আমি মনে করি যে আমাদের যে সক্ষমতা বাড়ছে এবং ভবিষ্যতে আরো বাড়ানো দরকার, তাহলে হয়তো আমরা এই সমস্ত করতে পারব। আপনার ডিস্ট্রিক্ট এবং প্রত্যেকটা রাস্তায় আরেকটা যেটা অভাব হয়, ট্রমা হসপিটাল, ক্যাজুয়ালিটি হসপিটাল, এইটা কিন্তু আমাদের নাই। আমাদের কিন্তু আমরা একবার চিন্তা করছিলাম যে রেলওয়ে হাসপাতাল একটা পড়ে আছে, কোনো রুগী নেই, এই সমস্ত জায়গায় একটা ক্যাজুয়ালিটি হসপিটাল যদি তৈরি করা হয়। ক্যাজুয়ালিটি হসপিটাল মানে কি, এরকম একটা দুর্যোগ হলে ওখানে প্লাস্টিক সার্জন থাকবে, বার্ন সার্জন থাকবে, অর্থোপেডিক থাকবে, সব স্পেশালিস্ট থাকবে, শুধু ইমার্জেন্সিকে ট্যাকেল করার জন্য। এই ধরনেরও উদ্যোগ একটা পরিকল্পনা চিন্তা করা উচিত। কারণ উনি যেটা বললেন, এটা উপরওয়ালা মাফ করুক, সত্যি বড় দুর্যোগ না হোক আমি চাই। বড় দুর্যোগ হলে আপনি আজকে এই সাকারিয়াপট্টের মতো জায়গা, পুরান ঢাকার মতো জায়গায় যেখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, নিমতলির সময় ভ্যান গাড়িতে করে নিয়ে আসছে, এগুলো চিন্তা করা উচিত আমাদের। কিন্তু এই যে সক্ষমতার দিকে যাওয়ার পথেও কিন্তু এক ধরনের বাধা আছে, আমরা নিজেরাও নিউজ করেছি। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট 500 শয্যায় উন্নীত করছেন, কিন্তু একটা অসহযোগিতা, বিদ্যুতের কানেকশনের অভাবে 3 মাস 6 মাসের মতো পিছিয়ে যাচ্ছে সম্ভবত উদ্বোধন। এগুলোতে কি এক ধরনের আন্তরিকতার অভাব, না আমলাতান্ত্রিক জটিলতা? আমি মনে করি আমলাতান্ত্রিক জটিলতার বোধহয় বেশি এখানে। কারণ এই যে বিদ্যুতের অভাবটা, আজকে দেখেন এই কিছুক্ষণ আগে স্যার শুনে আশ্চর্য হলেন যে আমরা এখনো চালু করতে পারিনি, এবং এটা অক্টোবর মাসে মাননীয় প্রধানমন্ত্রী এটা ওপেন করে গেছেন। এত দেরি তো শুরু হওয়ার কথা, কিন্তু একটা বিদ্যুতের লাইন, এটা এত বড় হাসপাতাল নীলক্ষেত থেকে ঢাকা মেডিকেলে যাবে, সেটা রাস্তা খুঁড়তে হবে, রাস্তা কাটাকাটির পরে তারপরে এটা এই টিপিডিসি আর মেয়র অফিসের এই প্রশাসনিক জটিলতার জন্য আমরা পিছিয়ে গেছি। যাক, শেষ পর্যন্ত এটা সমস্যার সমাধান হয়েছে। তারপরে তো কিছু বাদ, 21শে ফেব্রুয়ারি গেল, যে সময় কাটা যাবে না, কয়েকদিন পরে ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন আছে, ছাত্ররা দিবে না, এইগুলো মানে করতে তো আমাদের শেষ পর্যন্ত এখন কি আগামী জুন মাস নাগাদ আশা করছি আমরা। জুন মাসে আমাদের টার্গেট, মানে আমাদের সময়ও কিন্তু জুনের 30-এর মধ্যে শেষ করতে হবে। একটা প্রজেক্টের টাইম থাকে, সেটা কিন্তু জুনের 15 তারিখের মধ্যেই আমাদেরকে চালু করতে হবে। গোলাম রহমান, আমি আপনার কাছে আসি। এক সময় অ্যাসিড সন্ত্রাসে বাংলাদেশে ভয়ানক অবস্থা ছিল। অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে প্রচুর কাজ হয়েছে, আইন হয়েছে, মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়েছে এবং আইনও হয়েছে। শেষ পর্যন্ত
অনেক প্রতিষ্ঠান কিন্তু এনজিও গুলো সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে এবং অনেক সহযোগিতা হচ্ছে। বার্নের ক্ষেত্রে কিন্তু এরকম সহযোগিতার হাত এখনো সেরকম দেখা যায় না। সেগুলোর ক্ষেত্রে আসলে অ্যাসিডের আমার যতটুকু মনে পড়ে, আমি তখন কমার্স সেক্রেটারি ছিলাম। অ্যাসিড যখন খুব মানে অ্যাসিডের প্রকোপটা অত্যন্ত বেশি ছিল, 2000 সাল 2000 অ্যারাউন্ড দ্যাট টাইম। এই প্রথম আলোর ওদের একটা ক্যাম্পেইন ছিল তখন। সেই সময় আমরা যেটা করেছিলাম, আপনার অ্যাসিড আমদানির উপরে নানা ধরনের এবং ডিস্ট্রিবিউশনের উপরে নানা ধরনের নিয়ন্ত্রণ এটা আর কি ইম্পোজ করেছিলাম। এছাড়া অন্যান্য কর্তৃপক্ষ, আমি কমার্স সেক্রেটারি চলে গেছে, তারপরেও নিশ্চয়ই অনেক কাজ হয়েছে আপনার, এবং সামাজিক সচেতনতা অনেক বেড়েছিল, যার ফলেই এখন এটা নিয়ন্ত্রণে এসেছে। যে বার্ন ইউনিট যেটা, এটার ওনার সামনে প্রশংসা করা ঠিক কিনা আমি জানি না। ডক্টর অবশ্যই প্রশংসা করার মতো হলো, কেন করবেন না, সামনেই করবেন। উনি যে উদ্যোগ নিয়েছেন, এটা যে একটা মস্ত বড় সমস্যা, এবং এর যে একটা সমাধান হওয়া দরকার। এমন যে 500 আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে একটা 500 বেড ইনস্টিটিউট হচ্ছে। তারপরে বিভাগীয় শহর এবং জেলা শহরগুলিতে যেসব হাসপাতাল আছে সেখানেও কিন্তু বার্ন ইউনিট করার নির্দেশনা হয়েছে অনেক জায়গায়, কিন্তু এটা আগে ছিল না। আর এই যে দুর্ঘটনার নিয়ন্ত্রণের যে ব্যবস্থা যদি হয়, এটা তো কেউ সব ব্যবস্থা থাকা দরকার, কিন্তু রুগী আসুক এটা আমি চাই না। এখানে স্যার আমি একটু কথা বলি স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে আপনি যে প্রশ্নটা করছেন, সেখানে বাংলাদেশে সবচেয়ে বড় জিনিস দরকার হচ্ছে সচেতনতা। এই দেশে প্রতি বছর 6 লক্ষ মানুষ পড়ে যায়, এটা আপনি পার্শ্ববর্তী দেশেও নাই, এবং ম্যাক্সিমাম কারণ হচ্ছে সচেতনতার অভাবে। একটা মানুষ কি করে রান্না করতে হবে, শাড়িটা পেঁচিয়ে না অন্যটা পেঁচিয়ে, সেটা তারা জানে না। একটা গরম পানি একটা ডেকচিতে করে নিয়ে গেলে ধাক্কা লাগলে পড়ে যায়, কিন্তু বালতিতে করে নিয়ে গেলে পড়বে না। কিন্তু এই গরম পানি পরে আমাদের হাসপাতালে অন্তত 100টা বাচ্চা আছে। এই যদি সচেতনতারও যদি আমরা আরো জোরে সারা দেশে চালাতে পারি, কারণ আমি যতই 15 তলা বিল্ডিং বানাই আর যাই বানাই, কিন্তু রোগী তো আমি কমাতে পারবো না। কারণ বার্নের বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেনশন, বার্ন যাতে না হয়। আর আপনি এই যে আমাদের পোশাক, যে এক সময়ে আর কি বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরিতে অনেক দুর্ঘটনা ঘটত, এবং অনেক মানে একটা রানা প্লাজা তো বড়, এর আগে এই 90s এবং শেষ অ্যারাউন্ড দ্যাট টাইম, এবং দেখা যেত বেশিরভাগ মেয়ে মারা যেত। এটার অন্যতম প্রধান কারণ হলো শাড়ি, পোশাক। কিন্তু এখন এটার পরিবর্তন হয়েছে, এখন আর কি মেয়েরা আর কি মোর ওয়ার্কিং টাইপ ড্রেস পরে থাকে। তো এইসব এই যে সচেতনতা, যেটা আর কি ডক্টর সামন্তলাল বললেন, সচেতনতা এইটা কিন্তু, এবং লিটল বিট অফ ট্রেনিং। যেমন যদি আগুন লাগে তাহলে কিভাবে ইভ্যাকুয়েশনের করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, এবং যদি অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেটা যদি থাকে, এবং ওটার যদি আপনার ব্যবহারের বিধি যদি সবাই একটু জানা থাকে, তাহলে কিন্তু বিষয়টা নিয়ন্ত্রণে আসতে পারে। কিন্তু সেই জিনিসটা এখনো তেমন ভাবে হয়ে ওঠেনি। আমি আসলে বারবার এই জন্য বললাম যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অভাব আছেই। মানুষ এখন আসলে জানে না জীবন বীমাটা কি, বীমা করার জন্য কি করতে হবে। তবে মানুষ এটা জানে যে বীমা করলে সঠিকভাবে টাকাটা ফেরত পাওয়া যাবে না, কারণ বীমার মধ্যে এমন কিছু আইনের মারপ্যাচ আছে যেটা দিয়ে আসলে টাকা না দিয়ে পারা যায়, এরকম পিছনেই থাকে বীমা কোম্পানিগুলো। এই অভিযোগগুলো কিন্তু করা হয়, এই কারণেই তারা একটু বীমার কেউ আসলে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করে। বিষয়টা কি এরকম? না, আমি বলবো যে এই কনসেপ্ট হয়তো অনেক আগে, কারণ সব জিনিসে তো মানুষের শিক্ষা, আমি যেটা বলছি অ্যাওয়ারনেসের সাথে, কারণ যে বীমা নিবে সে ভালো করে বুঝে নিবে কি নিচ্ছে, হোয়াট ইজ পারচেজিং, তাই না? তো সেইটা যদি সে ভালো করে বুঝে নেয় এবং ভালো জায়গা থেকে, আমি কিন্তু লাইফ নিয়ে বলছি না, আমি নন লাইফ নিয়ে বলছি বিশেষ করে, তো আপনার তাহলে কিন্তু পাওয়া যায়। আপনি দেখেন এই 2-1 বছরের ভিতরে সবচেয়ে বড় দেখেন ক্যাজুয়ালিটি, আমাদের একটা বিরাট দুঃখজনক ঘটনা হয়ে গেল ইউএস বাংলা। তখন কত তাড়াতাড়ি এটা সেটেল করা হয়েছে,
এবং মানুষের কষ্ট যাতে লাঘব হয়, কারণ নেপালে ধরেন ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা ছিল না। সেইখানে আমরা যেইগুলো হলো কম মানে কি বলবো লেস এফেক্টেড তাদেরকে ঢাকায় নিয়ে আসা হলো, বেশি এফেক্টেড গুলোকে সিঙ্গাপুর এবং আদার অন্য জায়গায় পাঠিয়ে দিল। সেটা আমাদের সিস্টেম হলো এই টাকাটা সাধারণভাবে আসতো, তারপরে এটা যারা আন্ডাররাইট করেছে তার কাছে যেত, সে দিত ইউএস বাংলাকে, কিন্তু আমরা ওইটা ডাইরেক্টেড করে দিলাম সোজাসুজি ইউএস বাংলার অ্যাকাউন্টে চলে এলো ফরেন অ্যাকাউন্ট থেকে। তো এইটা দেখেন কিছুদিন আগে বিমান বাহিনীর একটা এয়ারক্রাফট দুঃখজনকভাবে ক্র্যাশ করলো এবং 2 জন আমাদের নিহত হলেন। হ্যাঁ নিহত হলেন। সেটা আমরা 3 দিনের দিন সেটেল করেছি। সুতরাং এরকম করে কিন্তু অনেক সেটেল হচ্ছে, কিন্তু এই জিনিসটা তো পাবলিসিটিটা পাচ্ছে না হয়তো, সেই যে আগের ধ্যান ধারণা। আর বেশিরভাগ লোক তো বিমার বাইরে রয়েছে, একজন এটা শুনে আরেকজন বলছে, একদম একদম সেই জিনিসটাই হয়ে যাচ্ছে। আর স্যাররাও বারবার বলছেন যে সব জিনিসেই সচেতনতা দরকার। বিমাটা যে তার জীবনের জন্য একটা অপরিহার্য অঙ্গ এবং অল্প টাকাতেই সে কিন্তু তার ফ্যামিলিকে সেভ করে দিতে পারে। অনেক জায়গায় বিমা ছাড়া অনেক কিছু করা যায় না। এবং আপনার এই দেখেন না, বাড়ি বানাতে যাবে একটা লোক, একটা লোন নিল, লোন নিয়ে হয়তো 15 বছরের তার রয়েছে রিপেমেন্ট রয়েছে, এর ভিতরে 10 বছর চালানোর পরে সেই লোকটা মরে গেল। মরে যাওয়ার পরে কি হয়, তার সাকসেসররা তখন পথে বসার মতো দশা। যেহেতু লোকটা মরেও গিয়েছে, তখন ওই লোনও শোধ হয়নি, তখন তারা কি করবে, হয় বাড়িটা বিক্রি করে দিচ্ছে 9-6 দামে, নাহলে কারো অ্যাবিলিটি থাকলে দিচ্ছে এটা। কিন্তু বিমা করার থাকলে সেই জায়গাটায় বিমা কিন্তু সাথে সাথে ওই কোম্পানিকে পেমেন্ট করে দিবে, এবং যেহেতু ওই কোম্পানি পেয়ে যাবে টাকাটা, লেন্ডার পেয়ে যাবে, সে ওই প্রপার্টিটা তার সাকসেসরদেরকে দিয়ে দিবে। এইখানে একটা লোক ধরেন চাকরি করছে, হঠাৎ এক জায়গায় করতে করতে তার লস অফ এমপ্লয়মেন্ট হয়ে গেল, তখনও কিন্তু বিমা তার জন্য আগিয়ে আসবে, তারকে বেশ কিছু তার গুলো দেওয়ার জন্য, মানে ইনস্টলমেন্টগুলো। এখানে কিন্তু ইয়েরাও সিকিউরড হয়ে যাচ্ছে, যারা লেন্ডার তারাও। এখানে তাদের তখন ওই মানি স্যুট করার জন্য কোর্টে দৌড়ানো, রিকভারির জন্য নানান রকম প্রচেষ্টা, এগুলো করতে হয় না বিমাটা থাকলে। সুতরাং এটা একটা ব্যাপক জনসচেতনতার দরকার রয়েছে, সেই সাথে দরকার রয়েছে সরকারি কিছু উদ্যোগ। সেই উদ্যোগের বলে এটাকে বাধ্যতামূলক করা হোক। কিছু কিছু ইন্স্যুরেন্স, যেমন সরকার এখন কিন্তু প্রায় আমাদেরকে মন্ত্রণালয় থেকে বলা হয় মাস ইন্স্যুরেন্স করার জন্য, তারা সরকার কিন্তু দারুণভাবে চিন্তা ভাবনা করছে। তো সেই মাস ইন্স্যুরেন্সটা করতে পারলে, আমি হচ্ছে মিনিমাম স্টেজে এই বিমাটাই করুক 1 লক্ষ টাকার, তাহলেও তো ধরেন আমাদের 18 বছর বয়সের উপরে যারা রয়েছে, কি বিরাট একটা ক্লাস কাভারেজের ভিতরে চলে আসে। কিন্তু একটা জিনিস আমি এখানে যোগ করতে চাই, এই যে বিমাটা আছে এবং এটা জীবন বিমার আওতায় আসে না, এটা কিন্তু সাধারণ বিমার আওতায় আসে। এই যে এটা সাধারণ বিমাতে যেয়ে এই আহত হলে, নিহত হলে যে একটা বিমা করা যায়, এই জিনিসটা, এই ইনফরমেশনটাই দেশের বোধ হয় 90 ভাগ বা 99 ভাগ লোক। আমি এখানটা শাহরিয়ার হাসান আপনার কাছে আসবো, কারণ এই কথাগুলো এসেছে এই কারণে যে পুরান ঢাকায় চকবাজারে যে ঘটনা ঘটলো, যেই গোডাউনটা করা হলো, সেটা কিন্তু অবৈধ, আবাসিক এলাকায় অবৈধভাবে রাখা হলো। এবং সেটি যদি মালিক এখন ক্লেম করে, তার যদি ইন্স্যুরেন্স থাকে, তাহলে কি আপনারা এরকম করে বলতে পারেন যে আপনি অবৈধ গোডাউনে জিনিসটা রেখেছেন, সেটা আগুনে পড়েছে, এই জন্য আপনি টাকা পাবেন না? এই উত্তরটা নেব আমরা ছোট্ট বিরতির পরে ফিরে এসে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আবার স্বাগত। রাজকাহনে জনাব শাহরিয়ার হাসান, আমি যেটা আসলে বিদ্যুৎ যাবার আগে প্রশ্ন করেছিলাম আপনার কাছে, এই আইনের ফোকরে পড়ে কি ওই কারখানাটা অর্থ পাবে না? মানে বিষয়টা কিরকম? এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, তর্কিত। ইন্স্যুরেন্স ইজ এ কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেথ। এটা মানে আপনি যা, কারণ আমি তো ইন্সপেকশনে যাচ্ছি না, আপনি ইনশোর যা ডিক্লারেশন দিচ্ছে আমি সেই অনুযায়ী করছি। এখন আমাদের দেশের কনটেক্সে দেখা যাচ্ছে মানে কমার্শিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, এগুলো ডিভাইড করা নাই, জোনিং নাই, তাতে মানে একটা এক জায়গায় হয়ে যাচ্ছে। সুতরাং এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি এটাকে ডিনাই করতে পারবেন না, ইউ হ্যাভ টু পে। ওকে, আপনাকে দিতেই হবে। কিন্তু আর একটা বিষয় আছে এখানে, আরেকটা জিনিস, যেমন এখন পর্যন্ত, আজকে পর্যন্ত মৃতের সংখ্যা নিয়ে এক ধরনের উল্টোপাল্টা তথ্য আছে। কিন্তু প্রথম দিন বলা হচ্ছিল, কেউ বলেছিল 81, মানে মন্ত্রণালয় থেকে যে কমিটি করা হচ্ছিল বলা হচ্ছিল 81, পুলিশ বলল 67, আজকে পর্যন্ত অন্যান্য কেউ কেউ বলছে 71। এরকম এই সংখ্যার জায়গায় ফাইনালি ধরা যায় যে সে 71-এ এসে ঠিক হলো। কিন্তু 72তম কোনো মানুষ কেউ যদি এসে ক্লেম করে আপনাকে যে চকবাজারের ওই জায়গাতে আমার বাবা বা মা বা কেউ একজন মারা গেছেন,
তিনি ৭২তম মানুষ, তাকে আসলে লোকেট করা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা অনায়াসে, কারণ কেউ তো বললেই হবে না, তার কিছু এভিডেন্স দরকার হবে। যেমন সে যে মারা গিয়েছে সেইখানকার একটা সার্টিফিকেট লাগবে, তার পোস্টমর্টেম, যেহেতু অ্যাক্সিডেন্টাল ডেথ, পোস্টমর্টেম রিপোর্ট লাগবে। তো এইটা দিয়েই কিন্তু সেটেল করে দেওয়া যায়। জি, ইটস নট দ্যাট কমপ্লিকেটেড। জি, হতেই পারে পরের দিকে হয়তো সে ডেব্রিজের ভিতরে ছিল, Okay. এটা পরেই হয়েছে, সেখানে এভিডেন্স হয়েছে। তারপরে সে যে মারা গিয়েছে, এইভাবে মারা গিয়েছে, সেটার জন্য পুলিশ রিপোর্ট রয়েছে, ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে। জি, গোলাম This রহমান, is enough. জি, সচেতনতার কথা বারবার বলা হচ্ছে, সচেতনতার কথা, মানুষের মধ্যে সচেতন প্রচারণা, ফায়ার সার্ভিস থেকে শুরু করে সবগুলো প্রতিষ্ঠান, আমাদের মিডিয়াতে সবসময় আমরা বলছি যে এই অগ্নি নির্বাপনের জন্য কি করতে হবে, আগুনের থেকে কিভাবে দূরে থাকতে হবে, আগুন লাগানো যাবে না, দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে হবে, যেটি আসলে সামন্তলাল সেনও বলছিলেন। এই অ্যাওয়ারনেস আর কিভাবে বাড়ানো সম্ভব? আসলে মানুষকে তো আসলে গুলি খাইয়া যাবে না। না, মানুষের মধ্যে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, আর শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার এই যে সচেতনতা সৃষ্টি করতে হবে শিশুকালে। জি, আমি কিছুদিন আমেরিকাতে ছিলাম, তো আমার বাচ্চারা যখন প্রাইমারি স্কুলে পড়ে তখন ওদের টিচাররা কয়েকটা ওদেরকে টাস্ক দিয়েছিল। আমার এখনো 1 নম্বর, ওদেরকে আমার মেয়ে এসে বলল আমাকে একটা খাম কিনতে হবে এবং নিজে যেয়ে কিনতে হবে। সে পোস্ট অফিস থেকে একটা খাম কিনলো, করলো, কিভাবে পোস্ট করতে হয়, টিচারকে চিঠি দিয়ে দিল। এর মানে তাকে শিক্ষা দেওয়া হলো কিভাবে চিঠি লিখে পাঠাতে হয়। আরেকদিন দিল যে শপিং কিভাবে করতে হয়, ওইখানে তো সব আপনার ডিপার্টমেন্টাল স্টোর, মানে যে এক এক রোতে এক এক রকমের জিনিস থাকে। আর আমার ওয়াইফ ছিল না, একবার আমি আর আমার মেয়ে যে আর কি, আমরা কোনো কিছুই খুঁজে পাই না। আচ্ছা, তারপরে ওকে একদিন দিল যে কিভাবে তুমি এই কোন রোতে কোন জিনিস, টমেটো সস কোথায় পাবে, হ্যাঁ, আপনার বিস্কিট কোথায় পাবে, এগুলি এখানেও শিকার আছে। তো আমাদেরকেও আর কি, যেমন অগ্নি নির্বাপনের বিষয়টা, রাস্তাঘাট পার হওয়ার বিষয়টা, এইগুলি আমাদের টেক্সট বুকে নিচের ক্লাসে ঢুকাতে হবে। আপনি অনেক যদি তা করা হয় তাহলে হবে কি, একটা বাচ্চা তার ছোটবেলার থেকে আপনার সচেতন হয়ে যাবে এবং এই কাজগুলি এইভাবে করতে হয়। এটা একটা বড় স্টেপ হতে পারে বলে আমার ধারণা। আর মিডিয়াতেও আর কি এগুলির আলোচনা হওয়া বেশি দরকার। এবং সর্বোপরি যেটা, লোকাল গভর্নমেন্ট হলো এমন একটা ইনস্টিটিউশন যেটা সর্বত্র আছে। লোকাল গভর্নমেন্টগুলিকে স্ট্রেংথেন করতে হবে, ওদের রেসপন্সিবিলিটি দিতে হবে এবং রেসপন্সিবিলিটি পালন করছে কিনা সেইটাও দেখতে হবে। এবং যদি লোকাল গভর্নমেন্ট খুব কার্যকরী হয় তাহলে কিন্তু অনেক অনিয়ম থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু ধরেন আজকের শিশু, আপনি যেটা বললেন যে প্রাথমিক বিদ্যালয়ে গেল বা সে শিখে একটা সময় বড় হয়ে গিয়ে সে হয়তো সচেতন হলো, কিন্তু আজকে আমার মাথার উপরে যে প্রভাবশালীরা নিজেদের আবাসিক বাড়ির মধ্যে 3 তলা 4 তলা পর্যন্ত গোডাউনের মধ্যে রাসায়নিক রেখে ব্যবসা করছেন, তাকে আটকাবে কে? না, এটার কারণটা হলো আমাদের প্ল্যানিংয়ের অভাব। সম্ভবত আপনি আমি একটা ঘটনা বলি। আমাদের ওয়াশিংটনে বাংলাদেশ এমবেসি একটা বাড়ি কিনলো এমবেসি করবে বলে। জি, জোনিংয়ে সেই বাড়িটি পড়েছিল রেসিডেন্সিয়াল এরিয়াতে। এমবেসি এই 2টা রাস্তা, এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা। এই বাড়িটি এমবেসি ভাবছে তো যেহেতু এই রাস্তার উপরে আছে, এইটা হলো এটার বেনিফিট পাবে, কিন্তু এটা হচ্ছে জোনিংয়ে পড়ে গেছে এইটাতে। এই বাড়িতে এমবেসি করতে দেওয়া হয়নি এবং পরবর্তীতে এই বাড়িটি বিক্রি করতে হয়েছিল। প্রত্যেক এরিয়াতে জোনিং, যেমন গুলশানের মতো এরিয়াতে এখানে কোনো স্কুল জোন নাই, কোনো হসপিটাল জোন নাই, সর্বত্র আপনার স্কুল ঘটছে, সর্বত্র আর কি। এটা আমাদের টাউন প্ল্যানিংয়ের একটা বড় ডিফেক্ট বলে আমি মনে করি। এইটা এখন কিভাবে শুধরানো যায় সেই প্রচেষ্টাটা নিতে হবে। আমি আপনার সবাই বলছে যে সমস্ত কি যেন কেমিক্যাল গোডাউন, সমস্ত ফ্যাক্টরি সরাই নেওয়া। ইজ ইট প্র্যাকটিকেবল?
এটা কি বাস্তবসম্মত কথা? কোথায় নেবে, কিভাবে নেবে, অনেক ধরনের সমস্যা। এটার মধ্যে অনেক কিছু জড়িত রয়েছে, চিন্তা করেন। সো দি সলিউশনটা হতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে। যদি প্র্যাকটিক্যাবল না হয় তাহলে ওইটা ইমপ্লিমেন্ট হবে না। নানা রকম ভাবে এটা পাশ কাটাই অলরেডি ব্যবসায়ীরা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে গেছে। জি, সমতল হোসেন, আসলে আপনি যেটা বলেছেন সেই জায়গাটাতে একটু নক করতে চাই। সেটি হচ্ছে যে একদিকে আগুন লাগার আগেই আগুন যেন না লাগে সেটার ব্যবস্থা করতে হবে। একটা সময় ছিল কিন্তু বাসাবাড়িতে কাপড় শুকানো হতো গ্যাসের চুলাটা জ্বালিয়ে, তবে সেখান থেকে অনেক বার্ন হয়েছে, সেখান থেকে কিন্তু একটা সময় আমরা ফিরে আসতে পেরেছি। এখন এই যে অবস্থাগুলো, ধরেন রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তাদের তো কোনো দোষ ছিল না, তাহলে যেখান থেকে বার্নটা হলো তাদেরকে ঠেকানোর জন্য আর কি সচেতনতা করা দরকার? ধরেন এই আমি যেটা নবাবপুরের ঘটনাটাই বলি, সেটা আমি যেটা জানি, আমাদের এখানে যারা আসছে তারা সবাই কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিল, মানে ভিতরের কোনো রোগী আমরা পাই নাই। তো এখন এই ওই ঘটনাটা এমন একটা জায়গায় ঘটছে যে ওইখানে ওই রাস্তা দিয়ে যারা রিক্সা দিয়ে যাচ্ছিল ওই আগুনের ফুলকি এসে পড়ছে সবার হচ্ছে। এইটা তো মানে এই অ্যাক্সিডেন্ট তো ঠেকানো খুব ডিফিকাল্ট, এটা কোনোদিনই সম্ভব না। বরঞ্চ আমাদেরকে এখন মাস ভাবে এই সচেতনতার বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে, ড্রাস্টিক অ্যাকশন। আপনি এই এই ঘটনা বাদ দেন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রতি মাসে কতগুনা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে রুগী আসে আপনি জানেন? কত মানে ফ্যাটাল ইলেকট্রিক ওয়ারিংয়ে কাজ করছে, ইলেকট্রিক বিদ্যুৎ ডিপার্টমেন্টের লোক হাতে গ্লাভস ছাড়া, এবং ইলেকট্রিক বার্ন যে কত ডেঞ্জারাস, যে হাত কেটে ফেলতে হয়, পা কেটে ফেলতে হয়, সারা জীবন পঙ্গু। আমি কিন্তু বহুবার বলছি যে গ্যাস সিলিন্ডার, বাসায় ইলেকট্রিক, এগুলো কেউ চেক আপ করে না, এগুলা মরে কারা? একদম সাধারণ মানুষ। বয়লার বিস্ফোরণ, মানে মালিক কম খরচে বেশি লাভ করতে গিয়া এই কিছু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এখনই যদি আমরা সোচ্চার না হই তাহলে মৃতের সংখ্যা আরো বাড়তে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গোলাম রহমান ধন্যবাদ, এবং শাহরিয়ার হাসান অবশ্যই আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। রাজকাহনের পরবর্তী পর্বে গণশুনানিতে কি লাভ বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। সাথে থাকুন আপনিও।